2025 সালে 30শে মে পরিকল্পনা ছিল মন্দারমণিতে বেড়াতে যাওয়ার, এবং ঠিক তার আগের রাতে 29 তারিখ সৌমিক পাজা একজন ব্যবসায়ী, তার সাথে তার অর্থাৎ তৃণমূল কাউন্সিলর সূর্যদের ভাইয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সে জানতে চেয়েছিল যে কোন হোটেলে তোরা উঠছিস, তাহলে একসঙ্গে সেই জায়গায় থাকা যাবে। এবং যেমনটা সৌমিক পাজা বলছে যে তার ভাই অর্থাৎ সূর্যদের ভাই তখন তাকে জানায় যে সূর্য যেহেতু হোটেলটা করছে তাহলে তার সাথে কথা বলেই বিষয়টা জানা ঠিক হবে। এবং সেই অনুযায়ী যখন সৌমিক পাজা তৃণমূল কাউন্সিলর সূর্যদেরকে ফোন করে জানতে চায়, সেই জানতে চাওয়াই কিন্তু কার্যত কাল হয়ে দাঁড়ায়। যেমনটা সৌমিক পাজা ব্যবসায়ীর অভিযোগ যে এই জানতে চাওয়াতেই ফোনে প্রথমে বচসা হয় সূর্যর সঙ্গে, তারপর যখন তার এলাকায় যায় সৌমিক পাজা তখন কিন্তু তাকে বেধড়ক মারধর করে সূর্য দে সহ আরো বেশ কিছু জন। এবং সেই ঘটনায় দেখা যায় এক বছর পেরিয়ে গেছে, এবং তৎকালীন সময়ে যেহেতু একজন তৃণমূল কাউন্সিলর এলাকার দাপুটে নেতা, তার বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করার মতো সাহস সৌমিক পাজা তখন পায়নি। তারপর সরকার বদলেছে এবং বর্তমানে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ভরসা পেয়ে ডানকুনি থানায় লিখিত অভিযোগ করেছিল গতকাল সৌমিক পাজা ব্যবসায়ী, এবং তারপরই কিন্তু দেখা যাচ্ছে সূর্যদের তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা কি হয়েছিল সেদিনের সেই পরিস্থিতি জানবো। আমার সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে ব্যবসায়ী সৌমিক পাজা। সৌমিক, যে অভিযোগ তুমি করেছো এবং দেখা যাচ্ছে পুলিশ সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল কাউন্সিলর সূর্যদেরকে গ্রেপ্তার করেছে, সেই দিনের কথা যদি আমাদের দর্শকদেরকে বলো, সেদিন কি হয়েছিল তোমার সাথে? সেদিনকে রাত্রির 8টা সাড়ে 8টা নাগাদ আমি মাননীয় সূর্যর ভাই অভিষেক, যে আমাদের বাল্যবেলার বন্ধু, ওকে আমি ফোন করি ওর খোঁজ খবর নেওয়ার জন্য। সেদিন 29 তারিখ ছিল। 30 তারিখে সকালবেলা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম ছিল মন্দারমণি যাওয়ার জন্য। তো ওকে, ওর শরীর খারাপ থাকে, আমি ওর কেমন আছে না জানা, কথা ও বলে যে আমরা কালকে 30 তারিখে মন্দারমণি যাচ্ছি। তখন আমি ওকে জিজ্ঞাসা করি যে তাহলে তোরা যে যাচ্ছিস আমরাও যাচ্ছি, তোরা কোন হোটেলে উঠছিস? তাই তো পাশাপাশি হোটেলে নেবো, সব ফ্যামিলি একসঙ্গে একটা এনজয় হবে। তো ও বলে ভাই আমি জানি না, আমার দাদা জানে, তুই দাদাকে জিজ্ঞাসা কর। তো আমি তখন ওর ফোনটা কেটে আমি ওর দাদাকে ফোন করি, মানে সূর্য দেখে। তো উনি ফোনটা করার সঙ্গে সঙ্গে রীতিমতো গালিগালাজ করা শুরু করে। কেন ফোন করেছিস, কিসের জন্য ফোন করেছিস, আমার ভাইয়ের জন্য, এই ওই ভয়েস রেকর্ডিং আপনাকে পাঠিয়েছি, আপনি শুনেছেন, মানে মুখে নেওয়া যাবে না। কারণ আমরা শিক্ষিত ঘরের ছেলে, তো আমরা মানুষকে সম্মান দিতে শিখেছি। এমন গালিগালাজ করে যে কান দিয়ে রক্ত বেরোর মতো। আমি বারবার, তাও কোনো টেম্পার হারাইনি, আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করি, দাদা তুমি ভুল বুঝছো, দাদা তুমি ভুল বুঝছো। তারপর উনি যখন থামলো না, তখন আমাকে ওনার মাকে ফোনে লাইন নিল। ওর মাও আমাকে গালিগালাজ করা শুরু করলো। ওর মা আমাকে বললো তুই বেরিয়ে আয়, তোর বাড়িতে আমরা আসছি। আমি আমার বাড়িতে আমার বয়স্ক মা বাবা থাকে, আমার ছোট 5 বছরের বাচ্চা আছে। আমি দেখলাম যে বাড়িতে যদি ওরা চড়াও হয় জিনিসটা খারাপ দেখা, আর বাবার একটা সম্মান আছে সেটাও এই হবে। তো আমি আমার বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনে দুর্গা মন্দির আছে ওইখানে আসি। ওখানে আসতেই খানিক সেকেন্ডের মধ্যে আমার উপরে বাঁশ দিয়ে, টিউবলাইট দিয়ে প্রথমে মুখে মারে। আমার চশমা ছিল, চশমাটা ভেঙে এই চোখে ঢুকে যায়। এই ফটোটা আপনি দেখাচ্ছেন, চোখে ঢুকে যায়। চোখটা তো আমার প্রায় 3 মাস পুরো লাল ছিল। আমি রিপোর্টও দিয়েছি মেডিকেলে। মাথায় মারে, মাথা ফেটে যায়, নাকে মারে, দিয়ে মারধর শুরু করে। আমি বলি যে দাদা আমি কি ভুল করেছি, কি ভুল করেছি, আমার ভুলটা বলো। কোনো কথা শোনে না, বলতে থাকে তুই চিনিস আমাকে, আমি কে, আমি তৃণমূলের কাউন্সিলর সূর্য দে, আমি যুবর ওই। আমি বলি দাদা তোমার সঙ্গে এত বছর সময় আমাকে এইভাবে মারছো? এইভাবে 15 মিনিট কেটে যাওয়ার পর আমার ওয়াইফ, আমার মা, আমার ভাই ওই দুর্গা মণ্ডপে আসে। আমার মা যখন এসে দেখে যে আমাকে পুরো ধস্ত নষ্ট করে, জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছে, মেরে, আমার মুখ দিয়ে তখন ঝরঝর করে রক্ত বেরিয়েছে। আমাকে আমার বাড়ির লোকেরা চিনতে পারেনি, মাথা থেকে মানে পুরো লাল হয়ে গেছে, এত রক্ত বেরিয়েছে। তখন আমার মা ওনার মাননীয় সূর্যদের মায়ের পায়ে ধরে, ক্ষমা চায় যে আমার ছেলে যা করেছে ভুল করেছে, আর করবে না। আমার মাকে ধাক্কা মেরে পায়ে বুকে লাদ মেরে আমার মাকে ফেলে দেয়। ওর মা ফেলে দিয়ে আমার বউকে গালিগালাজ করে। সূর্যদেব বলে যে রেপ করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, হুমকি দেয়। আপনি একটু কল রেকর্ডিং আপনি শুনবেন, কল রেকর্ডিং উনি বলে যে আমি তোর বাড়িতে তোর মাকে, তোর স্ত্রীকে রেপ করবো। এত মারধর। আমার ভাই বলে যে দাদা এখানে ফ্যামিলিকে কেন টানছো? আমার ভাই তখন সূর্যদেবকে রিকোয়েস্ট করে যে ফ্যামিলিকে কেন টানছো? তখন আমার পাড়া প্রতিবেশীর লোকেরা এসে যায়। পাড়া প্রতিবেশী কেউ আটকাতে গেলে তাদের উপরেও ওর চড়া হয়, ওর সেনাবাহিনী। টোটো নিয়ে কতজন এসে গেছে। ইভেন দাদা আমার ভাই, আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম না, আমার ভাই বলছে বাসের মধ্যে প্রেগ লাগানো আছে, সেটা দিয়ে মারবে বলে নিয়ে এসেছিল। আমার যদি পাড়া প্রতিবেশীর লোকেরা যদি না আসতো, সেরকম রাত্রিবেলা তখন 9টা সাড়ে 9টা বাজে, সবাই বরং খাওয়া দাওয়া করার টাইম, 2-4 জন বেরিয়ে এসছে তারা আটকানোর জন্য। তারাও তো ভয় পাচ্ছে, এদিকে 2-4 জন লোক আছে, আমার বাড়ির লোক আছে, ওরা 20-25টা 30টা ছিল, কে আটকাতে পারবে? তখন ধীরে ধীরে তারপরে পাড়া প্রতিবেশীর রিকোয়েস্টে জিনিসটা শান্ত হয়।
আমাকে ধমকি দেয় যে আমি থানা থেকে পুলিশ ডাকছি, তোকে গাঁজা কেসে ভেতরে ঢোকাবো, তোর যা করার করে নে, তোর যে বাবা আছে সে বাবাকে ডেকে নে। তার এই ঘটনা সেদিনকে রাত্রিবেলা ঘটনা। তারপর তুমি পুলিশকে অভিযোগ করোনি? দাদা আমি একটা ছোট ব্যবসায়ী, ব্যবসা করে খাই, আমার কোনো শরীরে পার্টির রং নেই। আমার কাছে টিএমসি, কংগ্রেস, বিজেপি, আইএসএফ সবার গাড়ি আমি কাজ করি। আমার একটা ছোট গাড়ির সার্ভিস সেন্টার আছে, ঠিক আছে, আমি সবারই কাজ করি। আমার কাছে চোরও আসে, পুলিশও আসে, ডাকাতও আসে, সবারই আমি করি সার্ভিস, সবাইকে আমি সার্ভিস দিই। এবার আমি পুলিশ মহলে আমার কিছু জানাচ্ছে আছে দাদা দাদা হিসাবে, তাদেরকে আমি ফোন করি তারপর দিন মেডিকেল করার পর, যে দাদা আমি একটা এরকম ঘটনা হয়েছে। আমাকে বলে যে ভাই কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কেন? ও সরকারে আছে, উল্টে তোর ব্যবসার ক্ষতি হবে, তোর পেটে লাত পড়বে, তুই এই আর পার্টির রং লেগে যাবে, বদনাম করে দেবে। আমি ওই জন্য আর কি করবো, আমি যেগুলো আমার তো এমনি হারিয়েছি, এবার ব্যবসা যেখানে রুজি রুটি সেটাও এবার বন্ধ করে দেবো যদি আমি পুলিশের কাছে যাই। সেই ভয় তখন তুমি পুলিশে কমপ্লেন করেনি? পারিনি। তারপরে বিজেপি এলো, মানে ভয় আউট হলো, ভরসা ইন হলো। হ্যাঁ, আমি এখন এই লাস্ট কয়েকদিন ধরে আমি যেটা দেখছিলাম টিভিতে, যে পুরনো যেসব কেস আছে, শুভেন্দু অধিকারী যেহেতু নিজে বলেছে পুরনো যে কেসে যেই দলেরই হোক, সে আমার টিএমসি হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, আপনি আপনার কাছে যদি সঠিক প্রমাণ থাকে আপনি আমাদের প্রশাসনের কাছে আসুন, আপনার সঠিক যার উচিত শিক্ষা তাকে দেওয়া হবে, যে শাস্তি পাওয়া সে শাস্তি পাবে। সেই জন্য আমি প্রশাসনের কাছে গেছি, প্রশাসন আমার কথাটা পুরো শুনেছে। আমি আমার টোটাল ডকুমেন্ট যা আছে, ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে, কল রেকর্ডিং থেকে শুরু করে, আমার মেডিকেল রিপোর্ট সব কিছু আমি প্রশাসনের হাতে দিতে, প্রশাসন আমাকে এখানকার মাননীয় যে আমাদের ওসি স্যার আছেন, যথেষ্ট ভদ্রলোক, আমার সব কথা ভালোভাবে শুনেছেন। আমাকে উনি রিকোয়েস্টও করেছিলেন যে তুমি 1 বছর আগে আসোনি কেন আমার কাছে, তাহলে এই জিনিসটাতে 1 বছর আগে এটার একটা মানে সলিউশন হতো। আমি বললাম যে স্যার আমি আসবো কি করে, আমি কার ভরসায় আসবো। আজকে যখন একটা আমার মাননীয় আমাদের পশ্চিমবাংলা, উনি যেহেতু এই কথাটা বলেছে বলে আমি আজকে ঘর থেকে বেরিয়ে এখানে আপনার কাছে আসতে পারি। এর আগে তো সেটা ছিল না, প্রশাসনের কোনো ভরসা ছিল না। এবার রাস্তাঘাটে আমিও চলতাম, আপনিও যান হাসিবুল্লাহ, কি অবস্থা ছিল। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আশ্বাস দিলেন নির্ভয়ে আপনারা অভিযোগ করুন, তারপরে আপনারা সেই আশ্বাসের বিশ্বাসেই আমি প্রশাসনের কাছে গেছি। এই যে প্রশাসনের যে ভূমিকা দেখা গেল, তারপরেই আপনার অভিযোগ পাওয়ার পরে গ্রেপ্তার করলো সূর্যকে, আজকে কোর্টেও পাঠানো হয়েছে। সূর্য যাওয়ার পথে বলছে যে মিথ্যা কেসে থেকে ফাঁসানো। আমি আপনার থ্রু দিয়ে আপনারা ডিএন বাংলা চ্যানেলে বাকি ডানকুনি যত বাসিন্দা আছে তাদের কাছে রিকোয়েস্ট করব, আমার মতো যারা ওনার হাতে মানে অত্যাচারিত হয়েছেন তারা সবাই আসুন, তারা ডানকুনি থানাতে অভিযোগ জমা করুন এবং তাদের সবার সব কিছুর আপনারা উত্তর পাবেন। যেটা আমি করেছি, আপনারাও এগিয়ে আসুন, এগিয়ে এসে আপনারাও অভিযোগ জানান ডানকুনি প্রশাসনের কাছে। তাহলে কি হবে, মানে সমাজটা সুস্থ হবে। এরকম ক্রিমিনালদের জেলে থাকা উচিত। আমাকে যেভাবে মারধর করেছে এরা, ডানকুনি থানার ওসি স্যার বলছেন আমরা আমাদের এখানে ক্রিমিনালদেরকে এই লেভেলে টর্চার করি না। ঠাকুরের আশীর্বাদ ছিল বলে সেদিনকে আমি বেঁচে গেছি। আমার বাড়িতে একটা ছোট 5 বছরের বাচ্চা আছে, সেদিনকে আমাকে সেদিনকে তো আমি মারা পড়ে গিয়েছিলাম। আমি 3 মাস বাড়ি থেকে বেরোতে পারিনি, মুখে লজ্জে মানুষ থেকে মুখ দেখাতে পারি, আমি মানুষকে কি মুখ দেখাবো। এখন তুমি তাহলে তোমার মতো যারা অনেক এরকম ধরুন মানে অত্যাচারিত হচ্ছে, ভয়ে বলতে পারেনি পুলিশকে, তাদের উদ্দেশ্যে কি বলবো? আমি বলি তারাও আমার মতো এগিয়ে আসুন, আপনার সঙ্গে প্রশাসন আছে, আমাকে পুরো সাপোর্ট দিয়েছে প্রশাসন, কোনো ভয় পাবেন না, আপনারাও এগিয়ে আসুন। আপনাদের মনে যদি কোনো থাকে যা আছে নিশ্চিত আপনারা বলুন, আপনাদের যদি লিগাল হয়ে থাকে আর অরিজিনাল যদি হয়ে থাকে আপনারা অবশ্যই তার রেজাল্ট আপনারা পাবেন। ধন্যবাদ। বুঝতেই পারছেন আমরা এতক্ষণ কথা বলছিলাম সৌমিক পাজার সঙ্গে, তার যেটা বক্তব্য, সেই 1 বছরের যে অভিজ্ঞতা, সেই তিক্ত অভিজ্ঞতা বা সে ভয়ঙ্কর রাতের কথা তিনি বললেন, যে শুধুমাত্র একটা বেড়াতে যাওয়ার ট্যুর এবং সেখানে কোথায় কোন হোটেলে যাবে একসঙ্গে থাকার একটা মজাই আলাদা, সেই বিষয়টা জানার জন্য কাউন্সিলরকে ফোন করা হয়েছিল, সেটাই নাকি তার অপরাধ হয়ে যায়। তারপর তাকে ডেকে কার্যত বেধড়ক মারধর করা হয়। তৎকালীন সময়ে তৃণমূল সরকার ছিল, তৃণমূল সরকারের একজন কাউন্সিলর, তার ওপরে তার বিরুদ্ধে অভিযোগ করার সাহস কিন্তু তখন মেলেনি। তবে বর্তমানে বিজেপি সরকার এসছে এবং তাদের যেটা মূল মোটোই, তারা যে ভয় আউট ভরসা ইন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে ভয় পাবেন না, আপনারা যাদের ওপর অত্যাচার হয়েছে তাদের প্রত্যেকের যে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সেরকমই সৌমিক পাজা অভিযোগ করার পর দেখা গেল খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নিল, তৃণমূল কাউন্সিলর সহ আরও 3 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে শ্রীরামপুর কোর্টে পাঠানো হয়েছে। তাদের উপযুক্ত শাস্তির দাবি করছে প্রত্যেকেই, সৌমিক পাজা থেকে শুরু করে প্রত্যেকেই। এবং সৌমিক পাজা যেমনটা বলছেন যে এইরকম যারা অত্যাচারিত হয়েছেন কোনো স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে, তাহলে আপনারাও থানায় জানান, তাহলে নিশ্চয়ই আপনারাও
পুলিশের যে সহযোগিতা সেই সহযোগিতা আপনারা পাবেন। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।